কালকে গত ক্লাসে আমি এই পর্যন্ত দেখিয়েছিলাম যে টি আর এবং টি উপর কিভাবে এক একটা প্রোটোকল নির্ভর করে। টি ওয়ান ওয়েটেড কিভাবে হয়, টি টু ওয়েটেড কিভাবে হয়, টি আর এবং টি এর উপর, লং এবং শর্ট টাইমের উপর, এবং কোন কোন সিকোয়েন্সে কোন কোন টিস্যু কিরকম দেখা যায় এই চার্টে দেওয়া আছে। যেমন টি ওয়ান ওয়েটেড ইমেজে ফ্যাট হবে, ব্রাইট হবে, এবং টি টু ওয়েটেড ইমেজেও ফ্যাট ব্রাইট হবে। আবার অ্যাকুয়াস লিকুইড মানে যে কোনো ধরনের লিকুইড বা অরবিটের যে লিকুইড আছে, ব্রেনের যে সিএসএফ আছে, স্পাইনাল কর্ডের যে সিএসএফ আছে, তারপরে আমাদের কিডনিতে, ইউরেটারে যে ইউরিন থাকে, ব্লাডারে ইউরিন থাকে, এগুলো সবই ফ্লুইড। এগুলো তাহলে টি ওয়ানে কি হবে, ডার্ক হবে, এবং টি টু তে ব্রাইট হবে। এবং টিউমার সাধারণত টি ওয়ানে ডার্ক হয়, টি টু তে ব্রাইট হয়। তো বিভিন্ন ধরনের টিস্যু বিভিন্ন ধরনের অ্যাপিয়ারেন্স দেখা যায় টি ওয়ান এবং টি টু এর মধ্যে। তো আমাদের পরবর্তী যে প্যারামিটার সেটা হচ্ছে ফ্লিপ অ্যাঙ্গেল বা এফ এ, সংক্ষেপে বলে এফ এ। তাহলে ফ্লিপ অ্যাঙ্গেলটা আসলে কি? ফ্লিপ অ্যাঙ্গেলটা হচ্ছে যে আমরা একটা নেট ম্যাগনেটাইজেশন ভেক্টর বা এনএফবি এটা কল্পনা করেছিলাম। এই নেট ম্যাগনেটাইজেশন ভেক্টরটা হলো যে একটা স্লাইসের ভেতর যতগুলো হাইড্রোজেন প্রোটন থাকে সবগুলো প্রোটনের সমষ্টিগত একটা ভেক্টর, যেটা এই অ্যারো চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। স- সবগুলা প্রোটনের যে ম্যাগনেটিক মোমেন্ট আছে, ওই সবগুলো ম্যাগনেটিক মোমেন্ট একত্র করলে যে একটা নেট একটা ম্যাগনেটিক ভেক্টর পাওয়া যায়, সেটাই হচ্ছে এই নেট ম্যাগনেটিক ভেক্টর। এখন প্রথম অবস্থায় আমাদের রেডিও ফ্রিকোয়েন্সি দেওয়ার আগে এই নেট ম্যাগনেটিক ভেক্টরটা এই লঙ্গিটিউডিনাল প্লেন বরাবর থাকে। অর্থাৎ আমাদের যে মেইন ম্যাগনেটিক ফিল্ড আছে বিও, এই মেইন ম্যাগনেটিক ফিল্ডের প্যারালাল থাকে। এখন যখন রেডিও ফ্রিকোয়েন্সি দেওয়া হয় তখন এই ভেক্টরটা এই লঙ্গিটিউডিনাল প্লেন, যখন রেডিও ফ্রিকোয়েন্সি দেওয়া হয় তখন রেডিও ফ্রিকোয়েন্সি দেওয়া হয় এই ভেক্টরটাকে এই লঙ্গিটিউডিনাল প্লেন থেকে সরানোর জন্য, লঙ্গিটিউডিনাল প্লেন থেকে এই ট্রান্সভার্স প্লেনে আনার জন্য এইখান দিয়ে রেডিও ফ্রিকোয়েন্সি দেওয়া হয়। এবং কতটুক অ্যাঙ্গেল করা হয় এটাই হচ্ছে ফ্লিপ অ্যাঙ্গেল। দ্য ফ্লিপ অ্যাঙ্গেল ডিটারমাইন্স হাউ মাচ দ্য নেট ম্যাগনেটাইজেশন ভেক্টর ইজ রোটেটেড টুয়ার্ডস দ্য এক্স ওয়াই প্লেন। তাহলে এই লঙ্গিটিউডিনাল প্লেনটা হচ্ছে আমাদের জেড জেড প্লেন বা জেড অ্যাক্সিস, আর এই ট্রান্সভার্স প্লেনটা হচ্ছে আমাদের এক্স ওয়াই প্লেন বা এক্স ওয়াই অ্যাক্সিস। তাহলে আমরা রেডিও ফ্রিকোয়েন্সি পালস প্রয়োগ করে এই নেট ম্যাগনেটাইজেশন ভেক্টরটাকে কত কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা সরাবো, সেটা হচ্ছে ফ্লিপ অ্যাঙ্গেল। তো সাধারণত 90 ডিগ্রি এবং 180 ডিগ্রি অ্যাঙ্গেল ইউজ করা হয় এমআরআই তে। তাহলে এই নেট ম্যাগনেটাইজেশন ভেক্টরটাকে আমরা এখান থেকে সরিয়ে রেডিও ফ্রিকোয়েন্সি দেওয়ার মাধ্যমে এই ট্রান্সভার্স প্লেনে নিয়ে আসলাম। তার মানে এটা 90 ডিগ্রি ফ্লিপ অ্যাঙ্গেল করা হলো। In spin echo and inversion recovery sequence, flip angle is most of the times 90 ডিগ্রি, এবং গ্রেডিয়েন্ট ইকো সিকোয়েন্সে এই ফ্লিপ অ্যাঙ্গেলটা 1 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত হতে পারে। এবং ফ্লিপ অ্যাঙ্গেলের মাধ্যমে কি কি কন্ট্রোল হয়? The amount of transverse magnetization that is created which induces a signal in the coil. তো একটা জিনিস বুঝতে হবে যে এই যতক্ষণ পর্যন্ত এই নেট ম্যাগনেটাইজেশন ভেক্টরটা এই ট্রান্সভার্স প্লেনে থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সিগন্যাল প্রডিউস হবে। আবার যখন নেট ম্যাগনেটাইজেশন ভেক্টরটা আস্তে আস্তে উপরে উঠে লঙ্গিটিউডাল প্লেনে চলে আসবে তখন আর কোনো সিগন্যাল থাকবে না। যতক্ষণ অ্যাঙ্গেল হয়ে থাকবে ততক্ষণই সিগন্যাল প্রডিউস হতে থাকবে, কিন্তু যতক্ষণ আবার এই আমাদের লঙ্গিটিউডাল প্লেন বা মেইন ম্যাগনেটিক ফিল্ড যেটা বি নট সেটার সাথে প্যারালাল হয়ে যাবে তখন আর কোনো সিগন্যাল থাকবে না। এখন ফ্লিপ অ্যাঙ্গেল কিভাবে একটা ইমেজের কন্ট্রাস্ট নির্ভর করে।
এখন এটা হচ্ছে ফ্লিপ অ্যাঙ্গেল, এটা হচ্ছে ডিগ্রি, এই স্কেলটা হচ্ছে ডিগ্রি, আর এটা হচ্ছে ম্যাগনেটাইজেশন, এবার সিগন্যাল ইন্টেন্সিটি। তো যদি ডিগ্রি 0 থেকে 30 ডিগ্রির মধ্যে ফ্লিপ অ্যাঙ্গেল দেওয়া হয়, তাহলে আমরা ফোটন ডেনসিটি কন্ট্রাস্ট ইমেজ পাবো। এবং যদি 45 ডিগ্রির বেশি বা থেকে 90 ডিগ্রি পর্যন্ত ফ্লিপ অ্যাঙ্গেল দেওয়া হয়, তাহলে আমরা T1 কন্ট্রাস্ট ইমেজ পাবো। এবং যেসব টিস্যুর T1 টাইম শর্ট, ওই টিস্যুগুলো হাই। এখন দেখি ছবির মাধ্যমে আমরা বুঝতে চেষ্টা করি যে ফ্লিপ অ্যাঙ্গেলের মাধ্যমে কিভাবে ছবিগুলোর কন্ট্রাস্ট চেঞ্জ হয়। যেমন এই ছবিটার একটা, এটা হচ্ছে ব্রেনের একটা সেজিটাল ইমেজ, 10 ডিগ্রি ফ্লিপ অ্যাঙ্গেল দেওয়া হয়েছে। এবং 10 ডিগ্রি ফ্লিপ অ্যাঙ্গেল দেওয়ার পরে এটা একটা T2 স্টার ওয়েটিং ইমেজ হয়েছে। এবং T2 স্টার ওয়েটিং হওয়ার ফলে এই যে সিএসএফ এবং ফ্লুইড যেখানে যেখানে আছে সেগুলো ব্রাইট দেখা যাচ্ছে, এবং কর্পাস ক্যালোসাম সেটা ডার্ক দেখা যাচ্ছে। এখন যদি ফ্লিপ অ্যাঙ্গেল 30 ডিগ্রি করা হয়, তাহলে আরেক ধরনের ইমেজ পাওয়া যাবে, যে ইমেজটা আসলে ভালো কোয়ালিটির ইমেজ না, যেখানে টিস্যু গুলা আলাদা করা যাচ্ছে না। এবং ফ্লিপ অ্যাঙ্গেল যদি আরো বাড়ানো হয়, 50 ডিগ্রি করা হয়, সেক্ষেত্রে এই ইমেজটা T1 ওয়েটেড হয়ে যাচ্ছে, T1 ওয়েটিং ইমেজ। T1 ওয়েটিং ইমেজ কিভাবে, এই যে ব্রেনের যে ভেন্ট্রিকেলের সিএসএফ, এটা ডার্ক দেখা যাচ্ছে, তার মানে বোঝা যায় এটা একটা T1 ওয়েটেড ইমেজে পরিণত হয়েছে। তো এইভাবে ফ্লিপ অ্যাঙ্গেল ছবির কন্ট্রাস্ট নির্ধারণ করতে পারে। আচ্ছা, আমাদের পরবর্তী প্যারামিটার হচ্ছে টিআই বা ইনভার্সন টাইম। এখন ইনভার্সন টাইমটা অনেক ইম্পর্টেন্ট। ইনভার্সন টাইম সিলেক্টিভ নালিং অফ সিগন্যাল বেসড অন টিআই। অর্থাৎ এই টিআই কে ইউজ করে আমরা বিভিন্ন টিস্যুর সিগন্যালকে অ্যাভয়েড করতে পারি। যেমন এখানে যদি 180 মিলি সেকেন্ড টিআই বা ইনভার্সন টাইম ইউজ করা হয়, তাহলে ফ্যাট সাপ্রেসড ইমেজ পাওয়া যায়। অর্থাৎ আমাদের স্কিনের নিচে যে ফ্যাট আছে, তো যে কোনো জায়গায় যদি ফ্যাট থাকে, তো সেই ফ্যাট থেকে কোনো সিগন্যাল পাওয়া যাবে না। এজন্য এই ফ্যাটের যে অংশগুলো, সেই অংশগুলো ডার্ক দেখা যাবে। আবার যদি ইনভার্সন টাইম 400 মিলি সেকেন্ড ইউজ করা হয়, তাহলে আমাদের এই হোয়াইট ম্যাটার থেকে কোনো সিগন্যাল আসবে না, অর্থাৎ হোয়াইট ম্যাটার সাপ্রেসড হয়ে যাবে। এই ব্রেনের ভিতরে যে কালো অংশগুলো, ডার্ক অংশগুলো, এটা হচ্ছে হোয়াইট ম্যাটার। আবার যদি ইনভার্সন টাইম 2500 মিলি সেকেন্ড করা হয়, তাহলে সিএসএফ সাপ্রেসড হবে, অর্থাৎ যেখানে যেখানে ফ্লুইড আছে এই ফ্লুইড গুলো ডার্ক হয়ে যাবে। এই এই টেকনিক ইউজ করে আমাদের এমআরআই ব্রেনের ফ্লেয়ার যে সিকোয়েন্সটা আছে, ফ্লুইড ফ্লুইড অ্যাটেনুয়েটেড ইনভার্সন রিকভারি ফ্লেয়ার যে প্রোটোকল আছে, এই ফ্লেয়ার প্রোটোকলটা কিন্তু এই টিআই এর উপর ডিপেন্ড করে তৈরি করা হয়েছে। তাহলে বুঝতে পারলাম যে টিআই কিভাবে এক একটা টিস্যুর কন্ট্রাস্ট ঠিক করে দেয়। এখন হচ্ছে নাম্বার অফ অ্যাকুইজিশন, অর্থাৎ একটা স্ক্যান কয়বার নেওয়া হবে, একটা স্লাইসের জন্য কতবার একটা স্ক্যান নেওয়া হবে, এটা হচ্ছে নাম্বার অফ অ্যাকুইজিশন। তো ইট ইজ দ্য নাম্বার অফ টাইমস দ্য সিগন্যাল ফ্রম এ গিভেন স্লাইস ফর। তাহলে একটা স্লাইস নেওয়ার জন্য ওই স্লাইসের জায়গায় কয়বার স্ক্যান নেওয়া হবে, এটাই হচ্ছে নাম্বার অফ অ্যাকুইজিশন পারফর্মড ইন অর্ডার টু ইনক্রিজ দ্য এসএনআর রেশিও। তো এসএনআরটা হচ্ছে সিগন্যাল টু নয়েজ রেশিও। অর্থাৎ যদি আমরা একটা ইমেজের নয়েজ কমাতে চাই, তাহলে আমাদের এই নাম্বার অফ অ্যাকুইজিশন বাড়াতে হবে। The extra signal that is acquired is then averaged, resulting in a better SNR and therefore in a better image. অর্থাৎ আমরা যদি একটা স্লাইস নেওয়ার জন্য একবার একবার স্ক্যান করি, তো সেই স্ক্যান থেকে যে ইনফরমেশন আসবে, সেটা হচ্ছে যদি আমরা দুইবার স্ক্যান করি, দুইবার স্ক্যান করার পর ওই দুইবার দুইটা স্ক্যানকে যদি গড় করে এভারেজ করে একটা ছবি দেওয়া যায়, সেক্ষেত্রে বেটার রেজলিউশন পাওয়া যায়।
সিলেক্টিং NA2 ডাবলস দ্য স্ক্যান টাইম। অর্থাৎ যদি আমরা নাম্বার অফ অ্যাকুইজিশন বা সিমেন্স মেশিনে এটাকে এভারেজ বলে, তো নাম্বার অফ অ্যাকুইজিশন যদি আমরা 2 করে দিই সেক্ষেত্রে আমাদের স্ক্যান টাইম ডাবল হয়ে যাবে, কিন্তু ছবির রেজলিউশনটা ভালো হবে। হ্যালো, আমি তো বাসায়। কি করি? হ্যাঁ হ্যাঁ, জানা যাবে। কখন যাবে? হ্যাঁ, আমি আইতেছি, আমি একটু অনলাইনে ক্লাস করতেছি, একটু পরে বাইরে দিচ্ছি। প্রোগ্রামিং না, যে অনলাইনে আর কি, CPMRI। ঠিক আছে। আচ্ছা, দুঃখিত, একটা ফোন আসছিল, ফোনটা রিসিভ করলাম। আচ্ছা, তাহলে এখন আমাদের নাম্বার অফ অ্যাকুইজিশন বাড়ালে আমাদের স্ক্যান টাইম ডাবল হয়ে যাবে। এখন ইন অর্ডার টু ডাবল দ্য এসএলআর ইউ উইল হ্যাভ টু সিলেক্ট NA4। যদি আমরা ছবির রেজুলেশন ডাবল করতে চাই তাহলে আমাদের নাম্বার অফ অ্যাকুইজিশনটা ডাবল করতে হবে। এরপরের প্যারামিটারটা হচ্ছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সটা কি দেখাচ্ছি, ছবি সহ একটু পরে দেখাবো। আগে বুঝে নি, দ্য ম্যাট্রিক্স ডিটারমাইন্স দ্য স্পেশাল রেজলিউশন অফ আওয়ার ইমেজ। স্পেশাল রেজলিউশনটা কি? স্পেশাল রেজলিউশন হচ্ছে একটা ছবি কত স্পষ্ট দেখা যায়, কত ক্লিয়ার দেখা যায়, এটা হচ্ছে স্পেশাল রেজলিউশন। বা একটা ছবির মধ্যে যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো কত স্পষ্ট দেখা যায়, এটা হচ্ছে স্পেশাল রেজলিউশন। আরেকটা হচ্ছে কন্ট্রাস্ট রেজলিউশন। এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্য আছে। একটা হলো কন্ট্রাস্ট রেজলিউশনটা হলো যে একটা ছবির মধ্যে দুইটা জিনিসের মধ্যে পার্থক্য কিরকম বোঝা যায়, দুইটা টিস্যুর মধ্যে। যেমন CSF বা গ্রে ম্যাটার এবং হোয়াইট ম্যাটার, এই দুইটা টিস্যুর মধ্যে পার্থক্য কেমন বোঝা যায়, এটা হচ্ছে কন্ট্রাস্ট রেজলিউশন। আর স্পেশাল রেজলিউশন হচ্ছে একটা ছবির মধ্যে ছোট ছোট জিনিসগুলা কত স্পষ্ট ভাবে দেখা যায়, এটা হচ্ছে স্পেশাল রেজলিউশন। দ্য ডিসপ্লে ম্যাট্রিক্স ক্যান হ্যাভ টু সাইজেস, 256 আর 512। অর্থাৎ আমাদের একটা ছবির ম্যাট্রিক্স দুইটা সাইজের হতে পারে, 256 এবং 512। Acquisition matrix can have just about any size from 32 to 1024 with increments of 32। এখন আসলে যে ম্যাট্রিক্সটা ইউজ করা হয়, আমরা ইউজ করি প্র্যাকটিক্যালি, সেটা 32 থেকে 1024 পর্যন্ত হতে পারে এবং 32 করে বাড়বে। When an acquisition matrix of 192 into 256 is scanned, it will be reconstructed and displayed in 256 into 256 display matrix। যেটা ছবির সাথে দেখালে আরো ক্লিয়ার হবে যে এই এই জিনিসগুলো, এইখানে আছে দুইটা ম্যাট্রিক্স আছে, অর্থাৎ ছোট ছোট স্কোয়ারের অনেকগুলো ঘর আছে। Increasing the acquisition matrix in any direction decreases the voxel size, which has affect the image quality। এখন দেখি যে প্রথম ম্যাট্রিক্সটা খেয়াল করি, যে প্রথম ম্যাট্রিক্সে আমার এখানে চারটা চারটা রো আছে, চারটা রো আছে এবং চারটা কলাম আছে এখানে। তারপরে চার চারা আমার 16টা স্কোয়ার বক্স আছে এবং প্রতিটা বক্সকে বলা হয় এক একটা পিক্সেল। প্রতিটা বক্স একটা পিক্সেল বলা হয়, তাহলে এই ম্যাট্রিক্সের সাইজ হলো 4x4। কিন্তু যদি আমরা ম্যাট্রিক্সের সাইজটা ঠিক রেখে আমরা যদি এই স্কোয়ার পিক্সেল গুলো বাড়াই দেই, অর্থাৎ এই চারটা স্কোয়ারের জায়গায় যদি আমরা আটটা আটটা স্যাম্পল নেই এবং এদিকে আটটা স্যাম্পল নেই, তাহলে আমাদের 8x8 অর্থাৎ 16টা পিক্সেল হলো। এখন এই, সরি, 8 8 64, 64টা পিক্সেল হলো। এখন এই এই 4x4 এই ম্যাট্রিক্স থেকে যে ছবিটা পাওয়া যাবে, তার চেয়ে এই 8x8 এই
ম্যাট্রিক্স থেকে যে ছবিটা পাওয়া যাবে এই ছবিটার রেজলিউশনটা অনেক বেশি ভালো হবে, কারণ এখানে ছোট ছোট বেশি পিক্সেল আছে। এবং ম্যাট্রিক্সের দুইটা দিক যদি চিন্তা করি, যে একটা হচ্ছে এটা যদি এক্স হয়, এক্স অ্যাক্সিস, এবং এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, তাহলে এক্স অ্যাক্সিসটা সবসময় একটা এমআরআই সিগন্যাল থেকে সবসময় ফ্রিকোয়েন্সি, যে সিগন্যালটা ফ্রিকোয়েন্সিটা এটা রিড করে। এবং ওয়াই অ্যাক্সিসে হচ্ছে আমাদের ফেস, প্রোটনের, হাইড্রোজেন প্রোটনের যে ফেস গুলা কালেকশন করে। তাহলে এই দিকে হচ্ছে ফ্রিকোয়েন্সি কালেকশন হয় এবং এই দিকে ফেস কালেকশন হয়। এবং এই দুইটা জিনিস থাকে কিসের মধ্যে? এই দুইটা জিনিস থাকে হচ্ছে যে সিগন্যালটা রোগীর টিস্যু থেকে যে সিগন্যালটা আসে ওই সিগন্যালের মধ্যে এই দুইটা ইনফরমেশন থাকে। তো এখন ছবির মাধ্যমে বোঝার চেষ্টা করি যে কিভাবে ম্যাট্রিক্সের মাধ্যমে ছবির রেজলিউশন পরিবর্তন করা যায়। যে smaller voxel contains fewer photons which can contribute to the signal voxel. তো ভক্সেল যত ছোট ছোট হবে তত কম প্রোটন এটার ভিতর থাকবে, এবং যার কারণে এটা রেজলিউশনটা বেশি হবে। অনেকগুলা ছোট ছোট পিক্সেল মিলে একটা ছবি তৈরি করলে সেটা রেজলিউশনটা ভালো হবে। হায়ার স্পেশাল রেজলিউশন, ইনক্রিজ অফ স্ক্যান টাইম, দিস অনলি হ্যাপেন্স হোয়েন ফেস এনকোডিং ইজ ইনক্রিজ। এমএক্সপি মানে ফেস এনকোডিং, অর্থাৎ ফেস ডিরেকশনটা যখন বাড়ানো হবে তখন টাইম বেড়ে যাবে। and increasing arrow has no effect on scan time. তো আরোটা হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি, যে ডিরেকশনটা, যে একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি এনকোডিং আর একটা হচ্ছে ফেস এনকোডিং। এখন প্রথম ছবিটা যদি দেখি, প্রথম ছবিটাতে আমরা বড় বড় পিক্সেল ইউজ করছি, এবং বড় বড় পিক্সেল ইউজ করার ফলে আমাদের ফিল্ড অফ ভিউ একই আছে কিন্তু পিক্সেল গুলো বড়। অর্থাৎ এটার ম্যাট্রিক্স সাইজ হচ্ছে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, অর্থাৎ 6 × 13 এটার হচ্ছে ম্যাট্রিক্স সাইজ। এবং এই ম্যাট্রিক্স ইউজ করার ফলে আমরা এই ধরনের ছবি পাইছি, যে ছবিটা স্পষ্ট না, একটু মানে ঘোলা ঘোলা দেখা যাচ্ছে, যার কারণে এটা লো রেজলিউশন ইমেজ। কিন্তু যদি আমরা সেম ফিল্ড অফ ভিউতে আমরা ম্যাট্রিক্স সাইজটা বাড়াই দেই, অর্থাৎ এদিকে আমরা ম্যাট্রিক্স বাড়াই দেই এবং এদিকে আমরা ম্যাট্রিক্স বাড়াই দেই, দুই দিকে অর্থাৎ ফ্রিকোয়েন্সি এনকোডিং এবং ফেস এনকোডিং দুইটাই বাড়াই দেই, তাহলে পিক্সেল সংখ্যা বেড়ে গেল এবং ছবির রেজলিউশনটা সুন্দর হলো। তো এখন হচ্ছে ফিল্ড অফ ভিউ। তো ফিল্ড অফ ভিউর উপর ছবির রেজলিউশন নির্ভর করে, ছবির কিরকম দেখা যাবে। তো ডিটারমাইন্স হাউ মাচ অফ দ্য পেশেন্ট উই আর গোয়িং টু সি, অর্থাৎ একটা অ্যানাটমি কতটুকু অংশ আমরা দেখতে চাচ্ছি সেটা ফিল্ড অফ ভিউ দ্বারা নির্ধারণ করা হয়। এবং ইনক্রিজিং দ্য ফিল্ড অফ ভিউ সাইজ অলসো ইনক্রিজেস দ্য ভক্সেল সাইজ। তো আমরা যত ফিল্ড অফ ভিউ বাড়াবো তত ভক্সেল সাইজটা বেড়ে যাবে। ভক্সেল কোনটা? আমি যে এই যে এটা বলেছিলাম, হ্যাঁ, এটা হচ্ছে একটা পিক্সেল। যদি আমরা এইভাবে 2D চিন্তা করি তাহলে এটা একটা পিক্সেল, কিন্তু যদি 3D চিন্তা করি তাহলে এটা একটা ভক্সেল, কারণ এই পিক্সেলের একটা ভলিউম আছে, অর্থাৎ এই পিক্সেলের নিচে আরো কিছু অংশ আছে, মানে এটার একটা উচ্চতা আছে, এই বক্সটার একটা উচ্চতা আছে। আমরা এখানে তো শুধু হাইট এবং ওয়াইড ওয়াইড উইডথটা দেখতেছি, মানে দৈর্ঘ্য এবং প্রস্থ দেখতেছি, কিন্তু এটার একটা উচ্চতা আছে, এই উচ্চতাই হচ্ছে ওটা, এই তিনটা মিলে একটা বক্সেল তৈরি হয়, ভলিউম। এটা একটা বক্সের মতো। তো তাহলে আমরা যদি ফিল্ড অফ ভিউ বাড়াই তাহলে বক্সেল সাইজ বেড়ে যায়, অর্থাৎ পিক্সেলটা বড় হয়ে যায়, বক্সেলটা বড় হয়ে যায়। তাহলে দেখি যে যে যদি এটা 270 মিলিমিটার ফিল্ড অফ ভিউর একটা ছবি, অর্থাৎ আমাদের ব্রেন হইলো এতটুক, কিন্তু আমরা স্ক্যান করেছি 270 মিলিমিটার, অর্থাৎ ব্রেনের বাইরেও অনেক অংশ জুড়ে আমরা স্ক্যান করেছি, কিন্তু এতটুকু প্রয়োজন ছিল না।
তো ফিল্ড অফ ভিউর ক্ষেত্রে মনে রাখতে হবে যে ফিল্ড অফ ভিউ যত বড় হবে, ঠিক আছে, ছবির রেজলিউশন তত কমবে। আবার ফিল্ড অফ ভিউ যত ছোট হবে ছবির রেজলিউশন তত বাড়বে। কারণ কি, ফিল্ড অফ ভিউ ছোট হলে ভক্সেল গুলাও ছোট হয়ে যায় এবং ইনফরমেশনটা, সুন্দর ইনফরমেশন দিতে পারে এক একটা ভক্সেল থেকে। যে সিগন্যাল গুলো আসে ওই সিগন্যাল গুলো ইনফরমেশন সুন্দর থাকে। এখন এই 200 মিলিমিটার ফিল্ড অফ ভিউতে দেখতে পাচ্ছি যে এরকম ছবি আসে, যে এটার চেয়ে একটু বেটার ছবি আসছে। কিন্তু ফিল্ড অফ ভিউ যদি আরো ছোট করে দেই, 160 মিলিমিটার করে দেই, সেক্ষেত্রে কিন্তু আবার ছবি সুন্দর আসছে, কিন্তু আমার ব্রেনের সামনের অংশ, মাথার সামনের অংশ আবার পিছনের অংশ কেটে গেছে, আবার ডান পাশের অংশ কেটে গেছে। তার মানে আমার স্ট্যান্ডার্ড ফিল্ড অফ ভিউ হচ্ছে ব্রেনের জন্য 200 মিলিমিটার, এটাই ঠিক আছে মাঝখানের অংশ। ঠিক আছে, মানে বেশি বড় করা যাবে না, আবার বেশি ছোট করা যাবে না। এখন ফিল্ড অফ ভিউ কিভাবে ইফেক্ট করে, ইনক্রিজিং ফিল্ড অফ ভিউ অর্থাৎ ফিল্ড অফ ভিউ বাড়ালে, কি কি ইফেক্ট হয়, যেমন ইনক্রিজ সিগন্যাল, অর্থাৎ ফিল্ড অফ ভিউ বাড়ালে সিগন্যাল বেড়ে যায়। এবং ইনক্রিজিং দ্য ভক্সেল সাইজ অলসো ইনক্রিজ দ্য নাম্বার অফ প্রোটনস হুইচ ক্যান কন্ট্রিবিউট টু দ্য সিগন্যাল ভক্সেল। এবং ভক্সেল সাইজ বেড়ে যায় এবং প্রোটন সংখ্যা বেড়ে যায়, যার কারণে এসএনআর ইজ ইনক্রিজড বাই এক্স। তার মানে নয়েজ, ফিল্ড অফ ভিউ বাড়ালে সিগন্যাল টু নয়েজ রেশিও বেড়ে যায়। আবার লোয়ার স্পেশাল রেজলিউশন, অর্থাৎ স্পেশাল রেজলিউশনটা কিন্তু কমে যায়। অর্থাৎ ছবি যত, ফিল্ড অফ ভিউ যত বেশি হবে ছবি তত ঘোলা হতে থাকবে। এবং ইনক্রিজড ভিউইং এরিয়া, কিন্তু আবার ভিউইং এরিয়া বাড়ে, অর্থাৎ আমি বড় এরিয়া জুড়ে দেখতে পারতেছি। তো এখানে ফিল্ড অফ ভিউ আরেকটা উদাহরণ দেওয়া আছে যে, এটা যদি একটা ম্যাট্রিক্স চিন্তা করা হয়, ম্যাট্রিক্সের এই ডিরেকশনটা হচ্ছে ফেস এনকোডিং এবং এই ডিরেকশন হচ্ছে ফ্রিকোয়েন্সি এনকোডিং। এবং এটা একটা কে স্পেস, অর্থাৎ কে স্পেসের ভিতরে সিগন্যাল গুলো ইনফরমেশন জমা করে, ফ্রিকোয়েন্সি ইনফরমেশন এবং ফেস ইনফরমেশন এই কে স্পেসে জমা করে। এবং এটা একটা ম্যাট্রিক্সের মতো, এবং এখান থেকেই কম্পিউটার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মাধ্যমে ছবি তৈরি করে। এখন যদি আমরা এই দুটা ছবি খেয়াল করি, দুটা ছবিতে সেম পিক্সেল সাইজ অর্থাৎ 1 মিলিমিটার পিক্সেল ইউজ করা হয়েছে, কিন্তু শুধু ফিল্ড অফ ভিউটা বাড়ানো হয়েছে। অর্থাৎ এই ছবিতে ফিল্ড অফ ভিউ করা হয়েছে 30 × 30 সেন্টিমিটার, এবং এই ছবিতে ফিল্ড অফ ভিউ আছে 15 × 30 সেন্টিমিটার। অর্থাৎ আমরা শুধু ফেস এনকোডিং এ একটু কমায় দিছি। তো যার ফলে কি হয়েছে, এই ছবিটার চেয়ে এই ছবিটার রেজুলেশনটা খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। কিন্তু এই ছবিটাতে আমরা পুরা মাউথ সহ পুরাটা দেখতে পাচ্ছি, কিন্তু ছবিটার রেজলিউশনটা ভালো হয় না। এটা হচ্ছে যদি শুধু সার্ভাইকাল স্পাইন দেখতে চাওয়া হয়, তাহলে এই ম্যাট্রিক্সটা ঠিক আছে এবং এই ফিল্ড অফ ভিউটা ঠিক আছে। তো ফিল্ড অফ ভিউর আরো কিছু প্র্যাকটিক্যাল উদাহরণ আছে, যেমন যে যদি আমরা পিক্সেল সাইজ সেম রাখি, এখানে ফিল্ড অফ ভিউ 30 সেন্টিমিটার এবং এটার ফিল্ড অফ ভিউ 15 সেন্টিমিটার। কিন্তু সমস্যাটা হয়েছে কোথায়, যে যখন আমরা 30 সেন্টিমিটার থেকে 15 সেন্টিমিটারে নিয়ে আসলাম, তখন ব্রেনের আশেপাশের যে অংশগুলো এগুলো তো মানে দেখা গেল না। কিন্তু আবার এটা আবার আর্টিফেক্ট হয়ে, ওভারল্যাপিং আর্টিফেক্ট হয়ে এই ব্রেনের মাঝখানে চলে আসলো। মানে আমরা যদি চাই যে আমরা শুধু ব্রেনের এই মাঝখানের অংশটুক দেখতে চাই, বাকিগুলো অংশটুক দেখতে চাই না, সেক্ষেত্রে যদি আমরা ফিল্ড অফ ভিউ কমায় দেই, সেক্ষেত্রে কিন্তু আর্টিফেক্ট চলে আসবে। তো যে এইভাবে এত ছোট ভাবে করা যাবে না।
আবার অন্য একটা টেকনিক আছে, টেকনিক ইউজ করলে এই আর্টিফ্যাক্ট গুলাও মানে সরানো যায়। কিন্তু এটা বোঝানো হয়েছে যে ফিল্ড অফ ভিউ ছোট করলে হবে না, ফিল্ড অফ ভিউ ছোট করলে আর্টিফ্যাক্ট আসবে, মানে ফিল্ড অফ ভিউর যে বাইরের যে অংশটুকু এগুলো এই অ্যানাটমির উপর পড়ে যাবে। আর এই ছবিতে বোঝানো হয়েছে সেম ফিল্ড অফ ভিউ, কিন্তু পিক্সেল সাইজটা কম বেশি করা হয়েছে। অর্থাৎ ফিল্ড অফ ভিউ দুইটারই 30 সেন্টিমিটার, কিন্তু এই ইমেজের পিক্সেল সাইজ হচ্ছে 1 মিলিমিটার, অর্থাৎ প্রতিটা প্রতিটা পিক্সেলের সাইজ হচ্ছে 1 মিলিমিটার। এবং ম্যাট্রিক্সের সম্পূর্ণ ম্যাট্রিক্সের সম্পূর্ণ অংশ জুড়ে এটার ইনফরমেশন নেওয়া হয়েছে। কিন্তু যদি পিক্সেল সাইজ 3 মিলিমিটার করা হতো, তাহলে পিক্সেল গুলো বড় হয়ে যেত এবং শুধু কে স্পেসের শুধু সেন্টারে এই ইনফরমেশনটা কালেক্ট হতো, এবং যার কারণে এই ছবিটা ঘোলা হয়ে যেত। ঠিক আছে, তার মানে ফিল্ড অফ ভিউ এবং পিক্সেল সাইজ এই দুইটা দুই রকম ভাবে কাজ করে। পিক্সেল সাইজ বাড়ালে ছবি ঘোলা হয়ে যায়, ফিল্ড অফ ভিউ বাড়ালেও ছবি ঘোলা হয়ে যাবে। এজন্য ছবির রেজুলেশন ঠিক রাখার জন্য আমাদের ফিল্ড অফ ভিউ যতটুকু প্রয়োজন অতটুকু দিতে হবে। তো এরপর আসি স্লাইস থিকনেস। স্লাইস থিকনেস একটা গুরুত্বপূর্ণ বিষয়। The slice thickness influence the amount of signal as well as the sharpness of an image. By changing size thickness from 10 millimeter to 5 millimeter, we lose 50% signal. অর্থাৎ এটা একটা 5 মিলিমিটারের স্লাইস এবং এটা একটা 10 মিলিমিটারের স্লাইস। তো এখন এই 5 মিলিমিটারের স্লাইস 10 মিলিমিটারের স্লাইসটাকে যদি আমরা 5 মিলিমিটারে পরিণত করি, তাহলে এটার সিগন্যালটা এটার থেকে এই 5 মিলিমিটার সিগন্যালটা অর্ধেক কমে গেল। এবং স্লাইস থিকনেসে কি কি নির্ভর করে, যদি স্লাইস থিকনেসটা বাড়ানো হয় তাহলে সিগন্যাল ইনক্রিজ পাবে, সিগন্যাল বেড়ে যাবে। বক্সেল সাইজ ইনক্রিজ, বক্সেল সাইজ বেড়ে যায় যেহেতু থিকনেস বাড়ানো হয়। থিকনেস বাড়ানো হলে তার মানে হলো প্রতিটা পিক্সেলের হাইট বেড়ে যায়। যেমন এই পিক্সেলের এখানে যদি আমি একটা পিক্সেল কল্পনা করি, একটা ঘর কল্পনা করি, তাহলে এই পিক্সেলের হাইট আছে হলো 5 মিলিমিটার, এবং এই স্লাইসে একটা পিক্সেলের হাইট আছে 10 মিলিমিটার। তাহলে সাইজ থিকনেস বাড়ালে ভক্সেল সাইজ বেড়ে যায়। এবং লোয়ার রেজলিউশন অর্থাৎ রেজলিউশন কমে যায়, ছবির রেজলিউশন কমে যায় যেহেতু সাইজ বেড়ে যায় ভক্সেলের। এবং ইনক্রিজ পার্শিয়াল ভলিউম ইফেক্ট। তো পার্শিয়াল ভলিউম একটা আর্টিফ্যাক্ট, এই আর্টিফ্যাক্ট হওয়ার সম্ভাবনা বেড়ে যায় সাইজ থিকনেস বাড়ালে। তো কেপ স্লাইস থিকনেস এজ থিন এজ পসিবল, মানে যত ছোট রাখা যায় স্লাইস থিকনেস তত ভালো। এবং লার্জার অবজেক্ট কভারেজ, যদি আমরা বড় এরিয়া স্ক্যান করি তখন স্লাইস থিকনেসটা বাড়ানো যেতে পারে। এখন আমরা ছবি দেখি যে নি জয়েন্টের এমআরআই, নি জয়েন্টের স্যাজিটাল ছবি। এই ইমেজটা হচ্ছে, প্রথম ইমেজটা হচ্ছে স্লাইস থিকনেস 5 মিলিমিটার, এবং পরের ইমেজটা হচ্ছে স্লাইস থিকনেস 10 মিলিমিটার। তো এখন এখন তোমরা দেখো যে কোন ইমেজটা বেশি ভালো দেখা যাচ্ছে, কোন ইমেজটাতে যে নি জয়েন্টের লিগামেন্ট গুলো ভালো দেখা যাচ্ছে, স্পষ্ট দেখা যাচ্ছে। তো আমার মনে হয় যে প্রথম প্রথমটাতে। ইমেজটাতে, হ্যাঁ প্রথম ইমেজটাতে নি জয়েন্টের লিগামেন্ট গুলো সুন্দর দেখা যাচ্ছে। দ্বিতীয় ইমেজটাতে স্পষ্ট দেখা যাচ্ছে না, একটু ঘোলা ঘোলা মনে হচ্ছে। এর কারণ কি? কারণ হচ্ছে এই দ্বিতীয় ইমেজটা হচ্ছে 10 মিলিমিটার সাইজ থিকনেস, অর্থাৎ এখানে অনেক বেশি ইনফরমেশন আছে, অনেক বেশি সিগন্যাল আছে, যার কারণে এটা অত ভালো বোঝা যাচ্ছে না। কিন্তু সাইজ থিকনেস যদি 5 মিলিমিটার হয়, তাহলে এখানে যতটুকু সিগন্যাল প্রয়োজন থিকনেসটা কম, যার কারণে এটা সুন্দর দেখা যাচ্ছে। সাইজ থিকনেসের ব্যাপারটা আমি একটা, তো আশা করি সাইজ থিকনেসের ব্যাপারটা বুঝা গেছে। আমি একটা উদাহরণ দিই ছোট্ট, যে ধরি আমরা একটা শসা যদি স্লাইস করি, এখন স্লাইসটা যদি আমরা মোটা করে করি আর চিকন করে করি, দুইটা দুই ধরনের। এখন মোটা স্লাইস ধরি যে শসার মধ্যে একটা পোকা আছে, ঠিক আছে। এখন যদি আমরা স্লাইসটা মোটা করে করি, তাহলে ওই পোকাটা দেখার সম্ভাবনা কিন্তু কম।
কিন্তু স্লাইস যদি চিকন চিকন করে করি তাহলে কিন্তু ওই পোকাটা ধরা পড়ার সম্ভাবনা বেশি। আশা করি বুঝাইতে পারছি। আচ্ছা, এখন যদি 8 মিলিমিটার স্লাইস থিকনেস এবং 3 মিলিমিটার স্লাইস থিকনেস, এটা হচ্ছে পেলভিসের এমআরআই সেজিটাল ইমেজ। তো 3 মিলিমিটার স্লাইস থিকনেস যেটা, সেটা দেখতে পাচ্ছি যে অনেক সুন্দর রেজলিউশন পাওয়া গেছে এই 8 মিলিমিটার চেয়ে। কারণ এখানে আমার প্রোস্টেট, তারপর ব্লাডার অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে, টিস্যুগুলো, তারপর রেকটাম, তারপর সিগময়েড কোলন, এগুলো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। অনেক স্পষ্টভাবে দেখা যাচ্ছে রোগীর প্রোস্টেটটা এবং ইউরিনারি ব্লাডার এবং ইউরেথ্রা। কিন্তু এটাতে কিন্তু দেখা যাচ্ছে না, কারণ কি, এটার ফিল্ড অফ ভিউ অনেক বেশি, আবার সাইজ থিকনেসও বেশি, অনেক গোলা গোলা দেখা যাচ্ছে। যেমন এখানে কিন্তু প্রোস্টেট কোনটা ব্লাডারের সাথে অনেক স্পষ্ট না, বোঝাই যাচ্ছে না। তো থ্যাংক ইউ এই ক্লাসটি দেখার জন্য। আশা করি